হচ্ছে শিরিনা। পরিচয়টা হচ্ছে আমি সিনিয়র স্টাফ নার্স। আমি কার্ডিয়াকের উপর ডিপ্লোমা করি গভর্নমেন্ট থেকে। এরপর বিএসসি নার্সিং পোস্ট বেসিক, দেন মাস্টার্স করেছি হচ্ছে চাইল্ড হেলথের উপরে নিয়েনার থেকে। আর সর্বশেষ তো এনক্লেক্স পাশ করলাম আপনাদের আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতায়। কবে এনক্লেক্স সম্পর্কে জানতে পারছিলেন সর্বপ্রথম? অ্যাকচুয়ালি আমি মনে হয় যেদিন ভর্তি হয়েছে আপনাদের এনটিসিবিটিতে, তার মনে হয় 2-3 দিন আগে জানতে পেরেছি। এর আগে আমার এনক্লেক্স সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না। অর্থাৎ মেবি এটা এপ্রিল মাসে আমি হচ্ছে জানতে পারি। আমার হচ্ছে বাইরে যাওয়ার জন্য একটু ট্রাই করছিলাম অন্যভাবে। যে আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমার যে কোনো একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি হচ্ছে যে কোনো একটা ডিগ্রি আমি বাইরে থেকে নিব। তো ওর পিছনে ছুটছিলাম। তো এপ্রিলের শেষে মেবি আমার হচ্ছে নিয়ানার একজন খুব আমার কাছের একজন ম্যাম, উনি আমাকে একদিন ফোন করলেন এবং ওনার সাথে গল্প করতে করতে উনি আমাকে বললেন যে তুমি এভাবে কেন করছো, তুমি এনক্লেক্স কেন করছো না। তো এই এনক্লেক্স সম্পর্কে ফার্স্ট আইডিয়াটা আমার সেই শ্রদ্ধেয় হ্যাপি ম্যাম, যে উনি নিয়ানারের একজন টিচার ওখানে আছেন। তো ম্যাম আমাকে রাতের বেলা বললেন। এরপর থেকে আমি ম্যামের সাথে কথাটা বলার পরে ফোনটা কেটেই আমি বিভিন্নভাবে সার্চ দেওয়া শুরু করলাম, যে এনক্লেক্স সম্পর্কে আমার জানা শুরু করলাম এবং হচ্ছে এটার জন্য কি কি গাইড, মানে কি কি বই পড়তে পারি, আমার ম্যাটেরিয়ালস কি, আমি তখন ইউটিউবে সার্চ দিলাম। তখন রাতে দেখলাম যে ফন্ডার্স নিয়ে সবাই খুব মানে লিখছে বা বলছে। তো পরের দিন সকালবেলায় আমি উঠে আমি বিকালবেলা আমি নিউ মার্কেট থেকে হচ্ছে আমি সন্ডার্সটা আনি এবং আমি 2 দিন ধরে এটা পড়ি। 2 দিন পড়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি তো এখান থেকে সমুদ্র থেকে উঠতে পারছি না, মানে আমার কোনো গাইড ছাড়া মেবি আমি তেমন কিছু করতে পারবো না। তখন আবার আমি সার্চ দেওয়া শুরু করলাম যে কোনো একটা কোচিং সেন্টার আন্ডার যদি আমি থাকতে পারি তাহলে হয়তো আমার যে এই জার্নিটা খুব ইজি হবে। তখন আমি দেখলাম যে এনটিসিবিটির উপরে আর কোনো আমার চোখে আসেনি, যে এরকম যে এনটিসিবিটির যেমন একটা মানুষের কাছে যে একটা পপুলারিটি এবং ইভেন এটা মানুষ যেভাবে নিচ্ছে এবং এই সেন্টার থেকে যে যেভাবে মানুষ পাস করছে, তা আমার মনে হচ্ছে আমি এখানেই নক দিই। আচ্ছা, আপনি মানে আমাদেরকে কিভাবে খুঁজে পাইলেন আপনি? হ্যাঁ, তখন আমি অনলাইন থেকে মনে হয় আপনার নাম্বারটাই ফার্স্ট নেই এবং আপনাকে মনে হয় বারবার নক দিতে ছিলাম। এবং আপনাদের তো আবার একটা রুলস আছে যে আপনারা মনে হয় কোর্সের মাঝখান থেকে এন্ট্রি করেন না কাউকে। আর আমি যখন আপনাদেরকে নক দিই তখন মনে হয় আপনাদের অলরেডি 10টা ক্লাস শেষ ওই ব্যাচে। এখন আপনি তো কিছুতেই আমাকে নেবেন না, আমি যতই আপনাকে আমি রিকোয়েস্ট করি না কেন আপনি আমাকে নিচ্ছিলেন না। তো আমি তো আপনার পিছনে মনে লেগেই ছিলাম, ফোনে এবং ইভেন হচ্ছে মেসেজ দিয়ে দিয়ে আপনাকে ডিস্টার্ব করছিলাম। এক পর্যায়ে আপনি আমাকে অনেকগুলো ভাইবার মতো নিলেন এবং আমাকে বললেন যে ঠিক আছে আপনাকে ভর্তি করতে পারি, এবং কিছু আপনি আমাকে মনে হয় রুলস দিয়ে দিলেন যে এটা মানতে হবে বা এটা করতে হবে, ক্লাসগুলো শেষ করতে হবে। তো আমি আপনার সব শর্তেই রাজি হই এবং আপনি আমাকে নিলেন, সেটা আপনার প্রতি আমি আসলে কৃতজ্ঞ। আপনি ওই সময় আমাকে ভর্তি নিয়েছিলেন বলে আমি এত দ্রুত পরীক্ষা বসতে পেরেছি। আচ্ছা, আপনি যখন এনক্লেক্স সম্পর্কে জানলেন, জানার পর আপনি সার্চ করে কি কি জানতে পারছেন এনক্লেক্স সম্পর্কে? আমার যেটা মনে হয়েছে যে এই জার্নিটা মনে হয় একটু কঠিন, বা যেরকম দেখে মনে হচ্ছিল যে অনেক ম্যাটেরিয়ালস, অনেক বই পড়তে হয়। কেউ কেউ খুব কঠিনভাবে বলছিল, আবার কেউ কেউ খুব ইজিভাবে বলছিল যে মানে কষ্টের, এটা মনে হচ্ছিল যে অনেক পড়তে হবে এরকম। তো আমার কাছে মনে হচ্ছে যতই কষ্টের হোক না কেন, আরো বাংলাদেশে যদি 10 জন পারে আমি কেন পারবো না, আমাকে পারতে হবে। তো এইভাবেই মনে হয় যে আপনি যতদিন আমাকে ভর্তি নিচ্ছিলেন আমি মনে হয় ততদিন আপনার পিছনে লেগেছিলাম, মানে আপনাকে কেমন নক করছিলামই। যখন আপনি নিলেন তখন আমি মনে হয় 2-3টা ক্লাস করার পর আমি খুব শিখছিলাম। শিখ থাকার পরেও মনে হয় আমি হসপিটাল থেকে ছুটি নিয়ে আমি শুয়ে শুয়ে আপনি বলছিলেন যে আপনার 10টা ক্লাস কিন্তু যেভাবে টানতে হবে আপনাকে কিন্তু শেষ করতে হবে। তখন আমি ওই শুয়ে শুয়ে আমি 10টা ক্লাস 7 দিনের মধ্যে কভার করি এবং শেষ করে আমি আপনাকে নক দিই যে আমি শেষ করতে পেরেছি। আপনার প্রিপারেশনের সময়কাল কতটুকু ছিল তাহলে? আমার মেবি 7 মাসে মনে হয় আমি এক্সামে বসছি। মাশাআল্লাহ, অনেক দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা বসে গেলেন। কিভাবে ছিলাম 6 মান্থে বসবো এবং আপনাকে মনে হয় আমি কথা দিয়েছিলাম ওই দিন 6 মান্থে বসবো, বাট আমার ডিজেএনএম এর কিছু প্রসেসিং একটু লেন্দি হওয়াতে মনে হয় আমি গত মাসে বসতে পারিনি। এই জন্য আপনি আমাকে বকা দিয়েছেন যে আপনি কেন বসতে পারলেন না। তো আমার হয়তো প্রসেসিং এর কারণে আমি বসতে পারিনি, তা না হলে আমি গত মাসেই বসতাম। আসলে বিষয়টা হচ্ছে কি যে অনেকেই ভাবে যে আমার আরো প্রস্তুতি নেওয়া দরকার, আমার আরো পড়া দরকার, আমার আরো রিভিশন দরকার। আমি মনে করি এসব চিন্তা ভাবনা করা না। এনটিসিবিটি থেকে যে আমাদের শীটগুলো দেওয়া হয় দ্যাটস এনাফ। এটা যদি একটু ভালো করে শুরু থেকে যদি প্রত্যেকটা সিস্টেম থেকে এক একটা করে, আমি যেটা পড়েছি যে প্রত্যেকটা সিস্টেমগুলোকে আমি আলাদা করে ফেলতাম। আপনাদের কোর্স মানে আপনাদের যে ম্যাটেরিয়ালসগুলো ছিল এটা থেকে আমি প্রত্যেকটা সিস্টেম আলাদা করতাম। সিস্টেম আলাদা করে এক একটা ডিজিজ ধরে ধরে আমি ওই শীটগুলোর যে প্যাথোফিজিওলজিটা আমি ভালো করে করতাম। তো এভাবে পড়ে পড়ে যদি ভালো করে একবার মাথায় ঢুকানো যায়, আমার মনে হয় না যে সেটা 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত লাগে। হ্যাঁ, একবার এটা গেঁথে গেলে এটা কখনো ভোলা যায় না। তো শুরুটা হচ্ছে ভালোভাবে করতে হবে, এখানে মুখস্থ করার কোনো বিষয় নাই। মুখস্থ করতে গেলে তো মনে করেন যে আমি মনে করি না যে মুখস্থ কোনো জিনিস সে পরীক্ষা হলে ফাইনালি দিয়ে আসতে পারবে কিছু। আর সময় বেশি না, এটা বোকামি ছাড়া আর কিছুই বলবো। যত সময় বেশি না হবে ততই পারিবারিক সমস্যা থাকবে, নিজের ফিজিক্যাল কিছু প্রবলেম থাকতে পারে, পারিপার্শ্বিক কিছু সমস্যা থাকে, তাতে দেখা যায় কি যে
তাতে দেখা যায় যে পড়াশোনাটা আসলে মাঝখানে একটা গ্যাপ চলে আসে। তো এই জন্য যত দ্রুত বসা যায় ততই আমার মনে হয় ভালো হয়। আপনার যে পরীক্ষা ছিল যেদিন, পরীক্ষার ডেতে আপনার ফিলিংস কেমন ছিল? পরীক্ষার দিনের এক্সপিরিয়েন্সটা তো আসলে সেই অন্য যে পরীক্ষাগুলো দিয়েছি এগুলোতে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। যে আমরা সকালবেলা তো মানে খুব একটু এক্সাইটেড ছিলাম, প্লাস একটু টেন্স ছিলাম। ইভেন আমরা সকালে একটু ব্রেকফাস্টও করতে পারিনি, ভাবছিলাম যে কিছু শুকনো খাবার, একটু পানি নিয়ে গেছিলাম, অ্যাটলিস্ট সেটাও আমাদেরকে রুমে নিতে দেয়নি। তো সম্পূর্ণ একটা মানে আলাদা একটা পরিবেশ। পরীক্ষার হলে যখন বসছি তখনও খুব প্যালপিটেশন হচ্ছিল, আশেপাশে তো কোনো সাউন্ড করার কোনো ওয়ে নাই। মানে অন্য এক্সামগুলো যেমন পাশের যে সিটে যে থাকে তার দিকে একটু তাকানো বা মাঝে মধ্যে একটু ইয়ে করা, এগুলো তো কোনো আসলে সম্পূর্ণ আমরা একাডেমিক যে এতদিন পর্যন্ত যত এক্সামই দিয়েছি না কেন সম্পূর্ণ এটা ভিন্ন। আর আসলে পরীক্ষার হলগুলোতে এতটা মানে নিজেকে শান্ত রাখতে হয়, আর এই যে হাইপার বা এই যে টেন্স বলেন আর যে প্যালপিটেশন যাই বলেন এগুলোকে পাত্তা দেওয়ার কোনো সুযোগই নাই। তো আমার ওই মনে হয় পরীক্ষাটা মানে আমার প্রশ্নটা কম্পিউটার স্ক্রিনে আসার আগ পর্যন্ত মনে হয় আমার খুব মানে ইয়া ছিলাম, একটু অডিট ছিলাম। যখন প্রশ্ন একেবারে স্ক্রিনে আসা শুরু করছে মনে হয় যে আমার টেন্সটা যে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। মানে আমার এতটা মনোযোগী হয়ে গেছি, এত মানে শুরুতে হলে ঢোকার আগে আমার একটু খুব খারাপ লাগছিল, বাট আমি যখন হলে ঢুকছি অ্যাটলিস্ট আমার প্রশ্ন আসা শুরু করছে তখন আর আমার কোনো খারাপ লাগা আমার ভিতরে ছিল না, এবং আমি খুব সুন্দরভাবে স্মুথলি এক্সাম দিতেছিলাম। আর এক্সামের ভিতরে আমার হচ্ছে যেটা হলে যাওয়ার আগে আমি আপনারা হচ্ছে আমাদের পরীক্ষার আগের দিন সম্ভবত একটা অডিও ক্লিপ দিয়েছিলেন আমাদেরকে যে আমরা কিভাবে এক্সাম দিব, হ্যাঁ, তারপর কত নাম্বারে প্রশ্নে আমার কত টাইম নেওয়া উচিত, এগুলো আমরা খুব মাথায় করে মানে গেঁথে নিয়েছিলাম, এবং হলে যাওয়ার আগেও আমরা এটা দেখে গেছি যে অ্যাটলিস্ট এইগুলো আমরা মানবো। এবং আমার নুমান ভাইয়ের কথাটা মনে পড়ে যে বলছিল যে 85 মানে 85 কোশ্চেন অ্যাটলিস্ট 3 ঘন্টার আগে শেষ করা যাবে না। ওইগুলো আমার মাথায় ছিল যে আমার হচ্ছে 85 কোশ্চেন 3 ঘন্টার আগে আমি কিছুতেই শেষ করবো না, এই জন্য কম্পিউটার দিকে বারবার তাকাচ্ছিলাম যে শেষ করবো না। তো যাই হবে যে আমার 85 যদি আমি একটু স্মুথলি ধীরে ধীরে দিতে থাকি আমি 150 প্রশ্নের কথা পরে চিন্তা করবো। আমার যদি এটা ভালো হয় তাহলে তো আমার 150 পর্যন্ত যাবে না। আর আমি যদি আগেই 150 পর্যন্ত ভেবে চিন্তা করে বসে থাকি এবং টাইমগুলোকে ফার্স্ট আমি নিয়ে থাকি তা দেখা যাবে কি যে 85তেই তো ফেল করে বসে থাকবো। তো ওইগুলো কিন্তু মাথায় রেখে ধীরে ধীরে পরীক্ষা দিয়েছি। আর প্রত্যেকটা প্রশ্ন যখন একটা শেষ হয় আরেকটা আসে মনে হয় বুঝি কম্পিউটার শাটডাউন হয়ে গেল, মানে স্ক্রিনগুলো এভাবেই মনে হয় যে স্লিপে চলে যায়। মানে অভিজ্ঞতাগুলো আসলে একটু ডিফারেন্ট। আপনার কি কি টপিক থেকে প্রশ্ন আসছিল? আমার টপিক থেকে প্রশ্ন আসছিল, আমার এনজিএন কোশ্চেন ছিল 4টা, আর হচ্ছে সাটা প্রশ্ন আমার খুবই কম আসছিল, আমার মনে পড়ে 3টা সাটা আসছিল, আর প্রায়োরিটি কোশ্চেন আমার অনেক বেশি ছিল। আর এনজিএন কোশ্চেনের ভিতরে ছিল অ্যানোরেক্সিয়া নার্ভাসা 74-এ গিয়েছিল এবং 80-তে গিয়ে শেষ হয়, আমার খুব ভালো মনে আছে। আর একটা ছিল যে আরএস যে ইনকম্পাটিবিলিটি, এখান থেকে ছিল এনজিএন। আর একটা ছিল মেবি অ্যালজেইমার ডিজিজ দিয়ে সিনারি কোশ্চেন ছিল, বাট আর চতুর্থ নাম্বারটা আমার ভালো মনে নাই। আর হচ্ছে আমার রিসার্চ থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসছিল একদম। রিসার্চটা আসলে আমাদের মনে হয় এখন খুব ভালো প্রশ্নগুলো আসতেছে বারবার, রিসার্চের উপর গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকের। তো আমার রিসার্চ থেকে 4টা কোশ্চেন মেবি আসছিল, তার মধ্যে একটা আসছিল যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, নার্স ম্যানেজারের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য আমাদের ফার্স্ট স্টেপগুলো কি হওয়া উচিত, এরকম একটা কোশ্চেন ছিল। আর একটা কোশ্চেন ছিল যে সার্ভেলেন্স করে, এটাও ফার্স্ট স্টেপ ছিল। আরেকটা যেটা ছিল সেটা আমাদের কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ স্টাডি। রিসার্চ থেকে যেটা মনে হয় যে ওরা খুব ডিপলি কোশ্চেন করে না, মানে বেসিকগুলা থেকেই আসে। আর হচ্ছে প্রায়োরিটি কোশ্চেনের ভিতরে আসলে অনেকগুলো এরিয়া থেকেই আসছে, সবগুলো তো মনে নাই, কিছু কিছু তো মনে আছে আর কি এরকম। তো তার মধ্যে থেকে আপনার কার্ডিওলজি থেকে প্রশ্ন ছিল, পেডিয়াট্রিক ছিল, এবং লেবার থেকে কিন্তু অনেক প্রশ্ন ছিল, মানে ম্যাটার্নিটি থেকে। আচ্ছা, মেন্টাল হেলথে যেমন হচ্ছে আপনার ইয়া ছিল কনভার্সন ডিসঅর্ডার, আমারটা মনে আছে, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এই দুইটা মনে আছে, আর বাকিগুলো বলতে পারবো না। আচ্ছা, বলতে পারবো হয়তো আস্তে আস্তে করে লিখে রাখলে বলা যাবে। হ্যাঁ। অনেকেই বলে যে আমার মনে হয় প্রশ্ন খুব কমন পড়ছে, আমার কাছে মনে হয় কমন প্রশ্ন বলে কিছু নাই। আসলে আমরা এনটিসিবিটি আমাদেরকে যে টপিকগুলো পড়াইছে বা আমরা বই বলি যাই কিছু বলি না কেন টপিকগুলো থেকেই তো প্রশ্ন আসবে। ওই টপিকটা মনে হয় কাছে নন, মানে ওটা দেখে মনে হয় এটা মনে হয় আমি খুব পারি ইজি, কিন্তু আসলে অ্যান্সারগুলো এতটা ঘুরানো থাকে যে এত সহজভাবে নেওয়া কিছু নাই। এটাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা উচিত এবং ক্রিটিক্যাল থিঙ্কিং করেই অ্যান্সারটা খুব স্লোলি দেওয়া উচিত। আমার তো মনে হয় কোনো প্রশ্ন আমি আচ্ছা, পরীক্ষা দেওয়ার পরে তখন তো রেজাল্টের পালা থাকে, রেজাল্ট দেখার আগ মুহূর্ত পর্যন্ত আপনার কি মানে মনে হয়েছিল যে পাশ করবেন নাকি ফেল করবেন, কোনটা আপনার চিন্তা আমার আসছিল? 50-50 আমার কাছে মনে হয়েছিল মানে 50-50-তে আছি, মানে অ্যান্সারগুলো যে কি দিয়েছি আসলে সঠিক হলো না ভুল হলো বোঝা তো খুবই মুশকিল। মানে আমার কাছে খুবই সহজ মনে হয় না, খুব মানে টাফই মনে হয়েছে। তো বের হয়ে ভাবছিলাম তো 50-50-তে আনসার যেহেতু আছে, আর বের হয়ে তো সাথে সাথে আপনারা আমাদেরকে নক দিয়েছেন, আমাদের খোঁজ নিয়েছেন,
কোন প্যাটার্নের কোশ্চেন আসছে এবং লাস্ট কোশ্চেন কি ছিল। এই যে আপনারা আমাদের কাছ থেকে দুজনে মিলে ফোন করলেন এবং জেনে নিলেন কেমন প্রশ্ন ছিল এবং আপনারা আশ্বস্ত করলেন যে পাস এবং ফেল দুটা যে কার কোনটা, যেমন আমরা 4 জন এক্সাম দিলাম, আপনি এবং নোমান ভাই দুজনেই বললেন যে এটাতে পাস হওয়ার পসিবিলিটি বেশি, এটাতে ফেল হওয়া মানে খারাপ হওয়ার পসিবিলিটি বেশি। এই যে আপনাদের যে একটা নলেজ, আমরা আসলে মানে সত্যি মানে অবাক যে আপনাদেরটাই রাইট, যে আপনার প্রশ্নের প্যাটার্নগুলো আসলে বুঝে গেছেন যে এরকম হতে পারে। তো যখন আপনারা বললেন যে দুজনেই আপনারা আমাকে বলছেন যে পাস হওয়ার সম্ভাবনা আছে, আপনার লাস্ট কোশ্চেন আপনার প্রায়োরিটি ছিল, অ্যান্সারটা কি আপনার ঠিক হয়েছিল কিনা, তা আমি বললাম যে হ্যাঁ হতে পারে। তখন আপনারা দুজন বললেন যে না, প্রায়োরিটি কোশ্চেন যেহেতু বেশি আসছে মনে হয় আপনার পাসের সম্ভাবনা আছে। তখন আমি একটু মানে 80%, 50% থেকে 80%-এ গেলাম এবং আপনাকে বললাম যে আমি আর এই অ্যাংজাইটিটা নিতে পারছি না, আমার রেজাল্ট আপনি দেখে দেন। তখন আপনি বললেন যে ঠিক আছে আপনার রুমে যান, তারপর আমরা দেখে দিচ্ছি। তারপর তো দেখলাম আমি সাহস করে আর কি আলহামদুলিল্লাহ পাস আচ্ছা। হলো। এতটা আশা করিনি যেটা আপনারা করেছেন আমাদের জন্য। আর পাস করার পর মনে হয়েছে যে আসলে আমার সবকিছু সার্থকতা এর মধ্যে, এই কষ্টটার মধ্যে দিয়ে উঠে গেছে আবার। ভাইয়া কি মানে আপনাকে তো অনেক সাপোর্ট দিত নিশ্চয়ই, ভাইয়া হচ্ছে এই এনক্লেসের প্রসেস, তারপর এটা ফিউচার কি, এগুলো নিয়ে অবশ্যই নিজে নিজে রিসার্চ করছে। হ্যাঁ, তো ভাইয়া সেটা মানে সব ভাইয়া মানে কেমন মোটিভেটেড, কেমন উনি সময় লাগবে, এত সময় অপেক্ষা করতে পারবে কিনা আসলে? ওটা নিয়ে তার কোনো সে নেই। সে বরং আমাকে বলেছে যে সময় যাই লাগুক, মানে আমরা যে এনক্লেক্সের প্রথম ধাপটা যে পার করছি এটা হচ্ছে আসল জিনিস। আর সে অলরেডি আমরা হচ্ছে ডিসিশন নিয়ে ফেলছি যে আমরা ঈদের পরে এই যে রমজান মাসটা আমরা হচ্ছে এখন একটু বাচ্চাদের বেশি সময় দিব বা আমরা ফ্যামিলিকে মানে একে অপরকে সময় দিব, বাট ঈদের পরে হচ্ছে আমাদের জার্নি আবার নতুন করে শুরু হবে, যে আমরা দুজনেই আবার হচ্ছে আইএলটিএস ভর্তি হবো, দুজনেই আবার পড়বো। মানে মোট কথা ও আমার সাথেই আছে আর কি। আচ্ছা আচ্ছা আমরা মানে স্টেপ বাই স্টেপ আগাবো, আমাদের কোনো সমস্যা নাই, সময় যাই লাগে। আচ্ছা, আমি একটু পিছনে যাই আপনার কাছে। আপনি নার্সিং কমপ্লিট মানে ডিপ্লোমা কমপ্লিট করছেন কত সালে? 2007-এ। 2007 সালে। তার মানে আপনার এখন 39। ওকে, আপনার এই যে আপনার সেম এজ গ্রুপের, আপনার সেম এজ গ্রুপে তো অনেকে আছে, অনেকে তো ভয় পাচ্ছে। আমার আমি মনে করি অসম্ভব বলে কিছুই নাই আমার কাছে। এই যে এনক্লেক্স পাস করার পর যারা আসছে, আমার কলিগ হোক, আমার ফ্রেন্ড সার্কেল যারা আসুক না কেন, আমি ওদেরকে বলে অসম্ভব বলে কোনো কিছু না, শুধু চেষ্টা থাকতে হবে। মোটিভেশন কেউ কাউকে দিতে পারে না, নিজের ভিতর যদি সেই জিনিসটা না আসে, সে আমি একজনকে দিয়ে কখনোই সেটা পারবো না বা অন্য আমাকে দিয়ে পারবে না। নিজের মধ্যে যদি সেই ইচ্ছা শক্তিটা থাকে তাহলে সবই সম্ভব। আমি এটা বলি যে শুধু লেগে থাকতে হবে, একটা টার্গেট থাকবে, সেই টার্গেটে পৌঁছানোর জন্য ছোট ছোট প্ল্যান থাকবে, তাহলে ওভারকাম করা সবকিছু পসিবল।